বিবিসি প্রবাহে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শারমিন রমা। শুরুতেই দেখে নেব আজ কি থাকছে। আবারও পাকিস্তানের মধ্যস্থতায় আলোচনায় ফিরছে যুক্তরাষ্ট্র ইরান। হরমুজ ইস্যুতে নতুন শর্ত তেহরানের, সব মাইন অপসারণের দাবি ট্রাম্পের। মহা সমারোহে বিশ্বজুড়ে পালিত হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী। বর্ণাঢ্য আয়োজনে প্রিয় নবীকে স্মরণ করছেন মুসলিমরা। বিশ্বজুড়ে সাময়িক স্থগিত মার্কিন অভিবাসন ভিসার অ্যাপয়েন্টমেন্ট। কনসিউলার কর্মকর্তাদের প্রশিক্ষণ দেবে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতর। আলোচনায় ফিরছে যুক্তরাষ্ট্র ইরান। হরমুজ প্রণালী ইস্যুতে পাকিস্তানের মাধ্যমে ওয়াশিংটনকে দর কষাকষির শর্ত পাঠিয়েছে তেহরান। তাসনিম নিউজ সহ ইরানের বিভিন্ন গণমাধ্যম বলছে, দুপক্ষকে আলোচনা টেবিলে ফেরাতে যোগাযোগ অব্যাহত রেখেছে কাতারও। তবে ওমানের সাথে অস্থায়ী চুক্তিতে যাওয়ার পরও হরমুজ প্রণালী বন্ধ রাখার ঘোষণা ইরানের। এদিকে জলপথটি থেকে সব মাইন অপসারণের দাবি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। দুদিন আগেই গুরুত্বপূর্ণ বার্তা নিয়ে ইরান সফর করেন পাকিস্তানের প্রতিরক্ষা প্রধান ফিল্ড মার্শাল আসিম মনির। এই যাত্রার আগেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফোনালাপ হয় তার। মূল উদ্দেশ্য ছিল তেহরানকে আলোচনার টেবিলে ফেরানো। পাক প্রতিরক্ষা প্রধানের সফরের পরপরই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে ইরানি সংবাদ মাধ্যমগুলো। দাবি করা হয়, হরমুজ প্রণালী ইস্যুতে ইসলামাবাদের মাধ্যমে ওয়াশিংটনকে আলোচনার শর্তাবলী পাঠিয়েছে তেহরান, যেখানে ট্রাম্প প্রশাসনকে বাধ্যতামূলক পূর্ব স্বাক্ষরিত সমঝোতা স্মারক মেনে চলার দাবি জানানো হয়। তবে ওমানের সঙ্গে অস্থায়ী পরিবহন চুক্তিতে সম্মত হওয়া সত্ত্বেও হরমুজ প্রণালী বন্ধ রাখার ঘোষণা ইরানের। উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদী জানান, জলপথটি সম্পূর্ণভাবে খুলে দেওয়ার আগে সমঝোতা স্মারকের শর্ত পুরোপুরি মানতে হবে ওয়াশিংটনকে। কিন্তু ভিন্ন দাবি মার্কিন প্রেসিডেন্টের। ট্রুথ সোশ্যালে দেয়া পোস্টে জানান, প্রণালীতে থাকা সমস্ত মাইন অপসারণ বা নিষ্ক্রিয় করেছে সামরিক বাহিনী, দিয়েছেন হুঁশিয়ারিও। হরমুজ প্রণালীর সব মাইন মার্কিন নৌবাহিনী সরিয়ে ফেলেছে বা নিষ্ক্রিয় করেছে। ইরানকে জানিয়ে দেওয়া হয়েছে যে নতুন করে যে কোনো জাহাজ বা নৌযান মাইন স্থাপনের চেষ্টা করলে তাৎক্ষণিকভাবে এবং পদ্ধতিগত উপায়ে তা ধ্বংস করা হবে। স্পেস ফোর্সের সাহায্যে আমরা প্রণালীর প্রতিটি ইঞ্চির উপর খেয়াল রাখছি। এদিকে ওয়াশিংটন তেহরানকে আলোচনায় ফেরাতে উদ্যোগ অব্যাহত আছে বলে জানিয়েছে কাতার। সাপ্তাহিক ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। আমাদের কাছে সবসময় অগ্রাধিকার ছিল আলোচনার মাধ্যমে একটি কূটনৈতিক সমাধানে পৌঁছানো। আমাদের কর্মকর্তারা প্রতিদিনই যোগাযোগ রক্ষা করেছেন। আলোচনায় ফিরে আসার উপায় নিয়ে তারা চেষ্টা করেছেন। চলমান অস্থিরতার জেরে মে মাসের পর সর্বনিম্নে পৌঁছেছে হরমুজ প্রণালীতে কার্গো জাহাজ চলাচল। ট্র্যাকিং প্ল্যাটফর্ম কেপলারের তথ্যানুযায়ী সোমবার মাত্র 2টি বড় গ্যাসবাহী জাহাজ ও অপরিশোধিত তেলবাহী জাহাজ জলপথটি পাড়ি দিয়েছে। নতুন মার্কিন নিষেধাজ্ঞা কার্যকরের পর আলোচনায় ইরানের শীর্ষ বাণিজ্য সহযোগী দেশগুলো। তালিকা শুরুতে চীন, সংযুক্ত আরব আমিরাত, তুরস্কের নাম। বিশ্ব বাণিজ্য সংস্থার তথ্য অনুযায়ী তেহরানের সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার বেইজিং, দুবাই, আঙ্কারা, বাগদাদ, মস্কো, দিল্লির সাথেও রয়েছে উল্লেখযোগ্য পরিমাণের বাণিজ্য। 5,000-এরও বেশি নিষেধাজ্ঞা বয়ে বেড়ানো ইরানের জন্য অর্থনীতির চাকা সচল রাখাটাই এখন বিরাট চ্যালেঞ্জ। আন্তর্জাতিক পরিসংখ্যান অনুযায়ী বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ নিষেধাজ্ঞা প্রাপ্ত দেশ ইরান। এই সংখ্যা ছাড়িয়েছে 5,000। যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন সহ পশ্চিমাদের বিধিনিষেধে ক্রমেই অর্থনৈতিকভাবে বিচ্ছিন্ন হয়ে পড়ছে তেহরান। বার্ষিক মুদ্রাস্ফীতি পৌঁছেছে 66%। প্রতি মার্কিন ডলারের বিপরীতে রেকর্ড সর্বনিম্ন 20 লাখ রিয়ালে নেমেছে ইরানি মুদ্রার মান। প্রতিকূল এমন পরিস্থিতিতেও ভগ্নদশার অর্থনীতি জিইয়ে রাখতে মরিয়া ইরান। দেশটির আয়ের উৎসে যখন নতুন করে কার্যকর মার্কিন নিষেধাজ্ঞা, তখন আবারও আলোচনায় ইরানের প্রধান বাণিজ্য সহযোগী দেশগুলো। এ তালিকায় রয়েছে চীন, সংযুক্ত আরব আমিরাত, ইরাক ও তুরস্ক। বিশ্ব বাণিজ্য সংস্থার তথ্য বলছে, 2024 সালে ইরানের মোট রফতানির পরিমাণ $56 বিলিয়ন। সর্বোচ্চ পরিমাণ রফতানি হয়েছে যথাক্রমে চীন, ইরাক ও সংযুক্ত আরব আমিরাতে। এর মধ্যে শুধুমাত্র বেইজিং এর সাথেই বাণিজ্য প্রায় $14.5 বিলিয়ন, যার সিংহভাগ অপরিশোধিত জ্বালানি তেলের। একই সালে ইরান সবচেয়ে বেশি পণ্য আমদানি করেছে সংযুক্ত আরব আমিরাত থেকে। ডলারের অঙ্কে পরিমাণ 21 বিলিয়নের বেশি। চীন ও তুরস্ক থেকে আমদানি হয়েছে প্রায় $30 বিলিয়ন সমমূল্যের। ইউরোপ থেকে সেই পরিমাণ $6 বিলিয়ন কিছুটা বেশি। তবে মিসাইল হামলার অভিযোগকে কেন্দ্র করে সম্প্রতি তেহরানের সাথে সকল অর্থনৈতিক লেনদেন ছিন্ন করে আমিরাত। এতে করে চরম বিপাকে পড়তে হবে ইরানকে, কেননা দেশটির মোট আমদানির 30% যোগানদাতা সংযুক্ত আরব আমিরাত। পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে যেসব প্রযুক্তি ইরানিরা কিনতে পারতেন না, তার বেশিরভাগই আসত আমিরাত থেকে।
নতুন মার্কিন নিষেধাজ্ঞার ফলে বিপাকে পড়বে তুরস্ক, ইরাক, ভারত, পাকিস্তানের মতো ইরানের অন্যান্য বাণিজ্য সহযোগী দেশগুলো। মধ্যপ্রাচ্যের একের পর এক অঞ্চলে হামলার পরিধি বৃদ্ধি করে চলেছে ইসরায়েল। গাজা কিংবা লেবাননে যুদ্ধবিরতির শর্ত মানছেন না বেনিয়ামিন নেতানিয়াহু। পশ্চিম তীরে সেনা দখলদার যৌথ আগ্রাসনের পাশাপাশি একযোগে অভিযান চলছে সিরিয়াতেও। আন্তর্জাতিক নিন্দা সমালোচনার তোয়াক্কা না করে নেতানিয়াহু বাহিনীর সামরিক তৎপরতা চলছে 4 ফ্রন্টেই। আন্তর্জাতিক চাপ কিংবা কূটনৈতিক উদ্যোগ বরাবরের মতোই কিছুই আমলে নিচ্ছে না ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। গাজায় যুদ্ধবিরতি কার্যকরের পরও প্রায় প্রতিদিনই মিলছে প্রাণহানির খবর। গত অক্টোবর থেকে ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন 1200 এর বেশি ফিলিস্তিনি। যদিও তেল আবিবের দাবি, বেসামরিকরা নয়, হামাসের সামরিক স্থাপনা ও সদস্যদের লক্ষ্য করেই চলছে তাদের অভিযান। গাজার বাইরে ইসরায়েলি আগ্রাসনের শিকার আরেক কেন্দ্র দখলকৃত পশ্চিম তীর নাবলুস, হেব্রন সহ বিভিন্ন এলাকায় অব্যাহত রয়েছে ইসরায়েলি বাহিনীর অভিযান, ধরপাকড়, তল্লাশি। ফিলিস্তিনিদের অভিযোগ, কোথাও গুলি, কোথাও টিয়ার গ্যাস ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করছে সেনারা। পাল্লা দিয়ে ফিলিস্তিনিদের বাড়িঘরে হামলা, লুটপাট, নির্যাতন চালাচ্ছে দখলদার ইসরায়েলিরা। ইসরায়েলের সাম্প্রতিক অভিযানের টার্গেট সিরিয়াও। গত সপ্তাহে উত্তর পশ্চিম সিরিয়ার আবু আল দুহুর বিমান ঘাঁটিতে হামলা চালায় নেতানিয়াহু বাহিনী। তেল আবিবের দাবি, সেখানে তুরস্কের সামরিক উপস্থিতির সম্ভাবনা ছিল, যদিও তা অস্বীকার করেছে আঙ্কারা। পাশাপাশি লেবাননেও থামেনি ইসরায়েলি আগ্রাসন। হিজবুল্লাহ বিরোধী অভিযানের নামে দেশটির বিভিন্ন এলাকায় নিজেদের সামরিক নিয়ন্ত্রণ বাড়ানোর চেষ্টা করছে তেল আবিব। নিরাপত্তা নিশ্চিতের নামে ইসরায়েলের এই আগ্রাসনকে দেখা হচ্ছে মধ্যপ্রাচ্যে সামরিক প্রভাব আরও বিস্তারে বেনিয়ামিন নেতানিয়াহুর নতুন কৌশল হিসেবে। প্রতিবেশীদের পাশে থাকার অবস্থান থেকে সরে না যাওয়ার ঘোষণা দিয়েছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। ইসরায়েল সিরিয়া সামরিক উত্তেজনার ইস্যুতে তিনি এমন মন্তব্য করেছেন মঙ্গলবার। মন্ত্রিসভার বৈঠকের পরে তিনি বলেছেন, আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠার চেষ্টা থেকে পিছপা হবে না তুরস্ক। প্রতিবেশী দেশগুলোর পুনর্গঠনে সহায়তা অব্যাহত রাখবে আঙ্কারা। এর আগে গত সপ্তাহে সিরিয়ার একটি বিমান ঘাঁটিতে হামলা চালায় ইসরায়েল। এরপর তুরস্ককে সিরিয়ার বিপজ্জনক দুঃসাহসিকতা থেকে বিরত থাকার হুঁশিয়ারি দেয় তেল আবিব। তবে সিরিয়ায় তুরস্কের সামরিক অবস্থান নিয়ে ইসরায়েলের অভিযোগকে অগ্রহণযোগ্য বলেই প্রত্যাখ্যান করেছে আঙ্কারা। এর ফলে সিরিয়াকে ঘিরে দুই দেশের সামরিক ও কূটনৈতিক উত্তেজনা আরও বাড়ছে। পবিত্র কুরআন, ফাতিহা পাঠ, হামদনাদ পরিবেশন আর শোভাযাত্রার মতো নানা আয়োজনের মাধ্যমে মহান আল্লাহর প্রিয় হাবিব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্মরণ করছেন বিশ্ব মুসলিমরা। যথাযথ মর্যাদা ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বিশ্বজুড়ে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী। মিশর, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, সোমালিয়া সহ বিশ্বের প্রায় সব মুসলিম দেশেই নানান আয়োজন চলছে। পাকিস্তানের বিভিন্ন প্রদেশে তোপধ্বনি দেওয়া হয়। অন্যদিকে ভারতের বিভিন্ন মাজার শরীফে চলছে মাহফিল এবং জিকির। জনসমুদ্রে পরিণত হয়েছে ইয়েমেনের রাজধানী সানা। পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে এই শোভাযাত্রার আয়োজন, যাতে অংশ নিয়েছে লাখো লাখো মানুষ। যথাযথ ভাবগাম্ভীর্য ও মর্যাদার সাথে ঈদে মিলাদুন্নবী উদযাপন করা হচ্ছে মিশর, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, তিউনেশিয়া সহ বহু দেশে। আল্লাহর প্রতি আনুগত্য আর তার রাসূলের প্রতি ভালোবাসা জানিয়ে ঐতিহ্যবাহী বাজনার সাথে পাঠ করা হয় দরুদ ও নাত। বিশ্বব্যাপী চলমান অস্থিরতা দূর করতে আল্লাহর কাছে হাত তুলে দোয়া করেন মুসলিমরা। প্রতি বছরের মতো এবারও সানাবাসী মিলাদুন্নবী উদযাপন করছে। ১,৫০০ বছর আগে প্রিয় নবী আমাদের মাঝে এসেছিলেন আমাদের পথ দেখাতে। সেই বিষয়টিকেই স্মরণ করতে আমরা মিশরবাসী নানা আয়োজন করেছি। পবিত্র এই দিনটিকে ঘিরে নানা আয়োজন সোমালিয়াতেও। দরিদ্র ও অসহায় পরিবারগুলোর জন্য ১৫০০-র বেশি উট দান করেন মোগাদিসুর বাসিন্দারা। শোভাযাত্রা এবং সমাবেশে অংশ নেওয়াদের খাবার ও পানি বিতরণ করা হয়। নবীজির জন্মদিন উপলক্ষে সবাইকে মাংস ও রান্না করা খাবার দেওয়া হচ্ছে। সেই সহায়তা পাবার আশাতেই এখানে এসেছি। ৫৭০ খ্রিস্টাব্দের ১২ই রবিউল আওয়াল জন্মগ্রহণ করেন প্রিয় নবী। মানব জাতিকে সঠিক পথ প্রদর্শনের জন্য পুরো বিশ্বের জন্যই রহমত হিসেবে প্রেরণ করা হয় তাকে। মিলাদুন্নবী উপলক্ষে পাকিস্তানের সামরিক বাহিনীর উদ্যোগে ২১ বার তোপধ্বনি দেওয়া হয়। অন্যদিকে ভারত, মহারাষ্ট্র, কাশ্মীর সহ বিভিন্ন রাজ্যে থাকা মাজারে নেওয়া হয়েছে নানা আয়োজন। চলছে জিকির, তেলাওয়াত সহ বিভিন্ন মাহফিল।
বিশেষ এই দিনটিকে কেন্দ্র করে সাজানো হয়েছে মসজিদ সহ বিভিন্ন মুসলিম স্থাপনাও। মধ্যপ্রাচ্য ও অন্যান্য মুসলিম দেশগুলো ছাড়াও শোভাযাত্রা বের করেন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও বহু পশ্চিমা দেশে বসবাসরত মুসলিমরাও। পাকিস্তানের ইসলামাবাদে একটি হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে 15 নবজাতকের প্রাণ গেছে আর জীবিত উদ্ধার হয়েছে এক শিশু। বুধবার রাজধানীর পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস PIMS হাসপাতালে এই ঘটনা ঘটেছে। স্থানীয় গণমাধ্যম বলছে দুর্ঘটনার সময় 16টি নবজাতক চিকিৎসাধীন ছিল এই ওয়ার্ডে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এসিড কম্প্রেসার বিস্ফোরণ থেকেই আগুনের সূত্রপাত হয়, যা দ্রুত ছড়িয়ে পড়ে চারপাশে। ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের স্বাধীন মেডিকেল পরীক্ষার দাবি জানিয়েছেন তার ছেলেরা। মঙ্গলবার অনলাইন প্রেস ব্রিফিংয়ে এই দাবি জানান তার ছেলেরা। প্রশাসনের কাছে তার বাবার স্বাস্থ্য পরীক্ষা সম্পর্কিত যথাযথ প্রমাণ চান। সুপ্রিম কোর্টের আদেশ লঙ্ঘন করে তাকে আটকে রাখার সমালোচনাও করেন তারা। সাবেক প্রধানমন্ত্রী কারাগারে যেসব আচরণের সম্মুখীন হচ্ছেন তা সরাসরি মানবাধিকারের লঙ্ঘন বলেও অভিযোগ তোলেন ইমরানের ছেলে সুলাইমান ইসা খান। গেল শুক্রবার পরীক্ষার জন্য তাকে সরকারি হাসপাতালে নিয়ে পুনরায় ফেরত নেওয়া হয় কারাগারে। আর সে সময় তাকে তার ব্যক্তিগত চিকিৎসকের সাথেও দেখা করতে দেওয়া হয়নি, যে আদালতের নির্দেশের লঙ্ঘন বলেই দাবি PPPর সমর্থকদের। যুক্তরাষ্ট্রে যেতে চাওয়া অভিবাসন প্রত্যাশীদের জন্য এখন নতুন ধাক্কা। বিশ্বজুড়ে সাময়িকভাবে স্থগিত করা হয়েছে ইমিগ্রান্ট ভিসার অ্যাপয়েন্টমেন্ট ও প্রসেসিং। কর্তৃপক্ষ বলছে মার্কিন পররাষ্ট্র দফতরের বৈশ্বিক প্রশিক্ষণ কর্মসূচির কারণে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে কতদিন পর্যন্ত এই প্রশিক্ষণ কর্মসূচি চলবে সে বিষয়ে কিছু বলা হয়নি, যার ফলে এর মধ্যে নতুন করে কঠোর অভিবাসন নীতি নিয়ে প্রশ্ন উঠেছে। স্বপ্নের গন্তব্য যুক্তরাষ্ট্র। কারো লক্ষ্য পরিবারের সাথে স্থায়ীভাবে বসবাস, কারো অপেক্ষা বাবা মা, স্বামী, স্ত্রী কিংবা সন্তানের কাছে যাওয়ার। কিন্তু সেই অপেক্ষাতে এবার নতুন অনিশ্চয়তা। বিশ্বজুড়ে ইমিগ্রেন্ট ভিসার অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র দফতরের এক কর্মকর্তা জানান, আগের নির্ধারিত সাক্ষাৎকারের সময়সূচি বদলাতে পারে। নতুন তারিখ কবে দেওয়া হবে তা এখন স্পষ্ট নয়। মার্কিন প্রশাসনের ভাষ্য, কনসুলার কর্মকর্তাদের জন্য একটি বৈশ্বিক প্রশিক্ষণ কর্মসূচি চালু করা হচ্ছে। উদ্দেশ্য ভিসা আবেদনকারীদের আরো ভালোভাবে যাচাই করা, বিশেষ করে কে যুক্তরাষ্ট্র গিয়ে সরকারি সহায়তার উপর নির্ভরশীল হয়ে পড়তে পারেন তা নির্ধারণে কর্মকর্তাদের প্রশিক্ষিত করা হবে। এ কারণে বিশ্বজুড়ে ইমিগ্রেন্ট ভিসা সাক্ষাৎকারের সময়সূচিতে পরিবর্তন আনা হচ্ছে। যারা এরই মধ্যে অ্যাপয়েন্টমেন্ট পেয়েছেন তাদের অনেককে পুনর্নির্ধারণের বিষয়ে ইমেইলে জানানো হচ্ছে। তবে সবচেয়ে বড় প্রশ্ন, আবার কবে থেকে নিয়মিত সাক্ষাৎকার শুরু হবে? এই ইস্যুতে এখন পর্যন্ত নির্দিষ্ট কোনো সময়সীমা জানানো হয়নি। প্রতিবেদন বলছে যুক্তরাষ্ট্রের সব ভিসা বন্ধ হয়নি। ইমিগ্রেন্ট ভিসা মূলত তাদের জন্য যারা যুক্তরাষ্ট্রে গিয়ে স্থায়ীভাবে বসবাস করতে চান, যার মধ্যে রয়েছে পরিবার ভিত্তিক অভিবাসন, স্বামী বা স্ত্রীর কাছে যাওয়া, সন্তান বা বাবা মায়ের কাছে স্থায়ীভাবে বসবাস এবং বিভিন্ন ধরনের এমপ্লয়মেন্ট বেস ইমিগ্রেন্ট ভিসা। চলতি বছরের জানুয়ারিতে বাংলাদেশ সহ 75 দেশের নাগরিকদের ইমিগ্রেন্ট ভিসা স্থগিত করেছিল মার্কিন পররাষ্ট্র দফতর। যুক্তরাষ্ট্রের অভিযোগ ছিল এই দেশগুলোর অভিবাসীদের একটি বড় অংশ দেশটির সরকারি সুবিধার উপর নির্ভরশীল হয়ে পড়ার ঝুঁকিতে রয়েছেন। সম্প্রতি যুক্তরাষ্ট্রের একটি ফেডারেল আদালত বাংলাদেশ সহ 75 দেশের ইমিগ্রেন্ট ভিসা স্থগিতের নীতিকে বাতিল করে। গোপন বৈঠকের জন্য মস্কো সফরে গেছেন মার্কিন গোয়েন্দা সংস্থা CIA এর প্রধান জন রাটক্লিফ। এমন তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম বিবিসির মার্কিন অংশীদার CBS। মঙ্গলবার রাশিয়া পৌঁছেছেন তিনি। সফরের উদ্দেশ্য কিংবা কার সাথে বৈঠক করবেন এ বিষয়ে এখনো কিছু জানায়নি ওয়াশিংটন বা মস্কো। রাটক্লিফের সফরের সময় একটি মার্কিন C-17 সামরিক পরিবহন বিমান লাটভিয়া হয়ে মস্কোয় পৌঁছায়। ফ্লাইট ট্র্যাকিং তথ্য বলছে এই বিমানটি স্থানীয় সময় সকাল 10টার কিছু পর মস্কোর ভেনুকোভো বিমানবন্দরে নামে এবং বিকেলে রিগায় ফিরে যায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে মস্কোর রাস্তায় একটি কূটনৈতিক গাড়ি বহরের ভিডিও ছড়িয়েছে। তবে এসবের সাথে রাটক্লিফের সফরের সরাসরি কোনো সম্পর্ক নিশ্চিত করেনি কোনো পক্ষ। মার্কিন শুল্ক আরোপের জবাবে 7% পণ্যের উপরে পাল্টা শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে কানাডা। মঙ্গলবার ট্রাম্প প্রশাসনে আরোপিত শুল্কের সমপরিমাণ অর্থাৎ প্রায় $19.9 বিলিয়ন মূল্যের মার্কিন পণ্যের উপর পাল্টা শুল্ক আরোপের ঘোষণা দেয় অটোয়া, যার আওতায় পড়বে লোহা, অ্যালুমিনিয়াম, দুগ্ধজাত খাবার, গৃহস্থালী, কৃষি সরঞ্জাম, কাগজ, প্লাস্টিক, ইলেকট্রনিক্স সহ বহু পণ্য। আগামী 8 সেপ্টেম্বর থেকে সব পণ্যে কার্যকর করা হবে 15 থেকে 50% পর্যন্ত শুল্ক। আর এই সিদ্ধান্তের প্রেক্ষিতে ছোট ও মাঝারি ব্যবসা প্রতিষ্ঠানগুলোর আর্থিক ঝুঁকি কমাতে $5.42 বিলিয়ন প্যাকেজও ঘোষণা করেছে কানাডা প্রশাসন। জনপ্রিয় বলিউড অভিনেত্রী কৃতি সাননের পোশাক নিয়ে কটাক্ষ করায় অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতের ব্যাপক সমালোচনা করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। জনপ্রিয় জুয়েলারি ব্র্যান্ড জিভার একটি প্রমোশনাল বিজ্ঞাপনে
পরে থাকা কৃতির পোশাক নিয়ে ইনস্টাগ্রামে বিশাল এক সমালোচনামূলক স্টোরি পোস্ট করেন কঙ্গনা। বলেন, ভারতীয় নারীদের পোশাকের বহু বৈচিত্র্যময় ধরন থাকতেও বেমানান একটি পোশাক পরে রাখির মতো উৎসবের প্রচারণা করছেন তিনি। তার রুচিবোধ নিয়েও ব্যঙ্গাত্মক মন্তব্য করেন তিনি। আর তার এই মন্তব্য দেখে ক্ষুব্ধ হয়ে ওঠেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। বলেন, একজন নারী কি পোশাক পরবে তা একান্তই তার নিজের সিদ্ধান্ত। কঙ্গনাকে তার মানসিকতার বিকাশ ঘটাতে এবং নারী হয়ে নারীদের স্বাধীনতা চর্চায় বাধা না দিতে আহ্বান জানান কংগ্রেস নেতা। গ্রিসের ক্রিট দ্বীপের উপকূলের কাছে থাকা দুটি নৌকা থেকে বাংলাদেশি সহ অন্তত ৭৯ জন অভিবাসীকে উদ্ধার করা হয়েছে। এটি নিশ্চিত করেছে গ্রিসের কোস্ট গার্ড। জানা গেছে, ক্রিটের দক্ষিণের কালি লিমেনেস বন্দরের কাছে অভিবাসীদের নৌকা দুটি শনাক্ত করে ইউরোপীয় ইউনিয়নের একটি ড্রোন। বাংলাদেশের অন্তত ২ শিশু সহ ২ অভিবাসী নারীকে উদ্ধার করা হয়েছে এই নৌযানগুলো থেকে। বাংলাদেশিদের পাশাপাশি নৌকা দুটিতে ছিল সুদানের নাগরিক। সাম্প্রতিক সময়ে গ্রিসে আশ্রয় প্রত্যাশী ভিড়ে উত্তেজনা ছড়িয়েছে লিবিয়া থেকে মাত্র ৩২০ কিলোমিটার দূরত্বে থাকা এই দ্বীপে। গেল কয়েকদিনে দক্ষিণ ভূমধ্যসাগরীয় এই দ্বীপটি থেকে শত শত অবৈধ অভিবাসন প্রত্যাশীদের উদ্ধার করেছে এথেন্স প্রশাসন। বেতন বৃদ্ধির দাবিতে পরিচ্ছন্নতা কর্মীদের টানা ২ সপ্তাহের ধর্মঘটে বিপর্যস্ত বলিভিয়ার রাজধানী লাপাজ। রাস্তাঘাট, হাসপাতাল, ব্যবসা প্রতিষ্ঠানের আশেপাশে ময়লার স্তূপ জমেছে, ছড়াচ্ছে দুর্গন্ধ, বাড়ছে জীবাণু, বিভিন্ন প্রাণীর আনাগোনা। মঙ্গলবার নগর ভবনের সামনে বিক্ষোভ করেন বর্জ্য সংগ্রহকারী প্রতিষ্ঠানের কর্মীরা। জ্বালানির দাম বাড়ায় বেতন ও বর্জ্য ব্যবস্থাপনার ফি সমন্বয়ের দাবি জানান তারা। আলোচনা ব্যর্থ হওয়ায় আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন শ্রমিকরা। আর এই পরিস্থিতি সামাল দিতে ৪,০০০-এর বেশি কর্মী ও স্বেচ্ছাসেবককে মাঠে নামিয়েছে স্থানীয় প্রশাসন। তবে মেয়র জানিয়েছেন, এখন পর্যন্ত শহরে মাত্র ৫০% বর্জ্য সংগ্রহ করা সম্ভব হয়েছে। ইরানে অপারেশন এপিক ফিউরি শুরুর আগে ওভাল অফিসে একটি গোপন বৈঠক করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের সামনে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল, যুদ্ধ শুরু করলে আসলে কি ঘটবে? সেই বৈঠকে মার্কিন গোয়েন্দা কর্মকর্তারা সম্ভাব্য বিপদের একের পর এক চিত্র তুলে ধরেছিলেন। ইরানের সর্বোচ্চ নেতাকে হত্যা করলে উল্টো আরো কট্টরপন্থী সরকার ক্ষমতায় আসতে পারে, বন্ধ হয়ে যেতে পারে হরমুজ প্রণালী, বিপদে পড়তে পারে মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন সেনারা, এমনকি বিশ্বজুড়ে ছড়িয়ে পড়তে পারে জ্বালানি সংকট। কিন্তু সেই সতর্ক বার্তার পরও ট্রাম্প যুদ্ধের পথেই হাঁটলেন। ২৮ ফেব্রুয়ারি শুরু হলো যুক্তরাষ্ট্র ইসরায়েল যৌথ হামলা। ট্রাম্পের হিসাব ছিল প্রবল সামরিক আঘাতে দ্রুত ভেঙে পড়বে ইরান। কিন্তু প্রায় ৬ মাস পর এখন দেখা যাচ্ছে গল্পটি এতটা সহজ নয়। বরং যে শঙ্কা যুদ্ধের আগে করা হয়েছিল সেগুলোর অনেকগুলোই এখন বাস্তবতা। মার্কিন গণমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে উঠে এসেছে সব তথ্য। ওভাল অফিসের সেই গোপন বৈঠকে তৎকালীন জাতীয় গোয়েন্দা পরিচালক তুলসী গ্যাবার্ডকে তলব করেছিলেন ট্রাম্প। প্রশ্ন ছিল সরাসরি, ইরানের সর্বাত্মক হামলা চালানো কি সত্যি যুক্তরাষ্ট্রের জন্য লাভজনক হবে? গ্যাবার্ডের কাছে থাকা মার্কিন গোয়েন্দা মূল্যায়ন ছিল যথেষ্ট সতর্কতামূলক। তিনি জানান, ইরানের সর্বোচ্চ নেতাকে হত্যা করলে দেশটি আরো কট্টর নেতৃত্বের হাতে চলে যেতে পারে। পারমাণবিক অস্ত্র তৈরির দিকে আরো দ্রুত এগিয়ে যেতে পারে সেই নেতৃত্ব। তুলসীর আরেকটি আশঙ্কা ছিল আরো ভয়ঙ্কর, হরমুজ প্রণালী বন্ধ করে দিতে পারে ইরান। বিশ্বের প্রায় 1/5 তেল ও গ্যাস বাণিজ্য যে পথ দিয়ে যায়, সেটি বন্ধ হয়ে গেলে শুধু মধ্যপ্রাচ্য নয়, পুরো বিশ্ব অর্থনীতি ধাক্কা খেতে পারে। সঙ্গে ছিল মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন সেনা ও মিত্রদের উপর পাল্টা হামলার শঙ্কা। ট্রাম্পকে যুদ্ধের পক্ষে উৎসাহিত করেছিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং ট্রাম্পের কয়েকজন ঘনিষ্ঠ সহযোগী। তাদের যুক্তি ছিল, ইরান কয়েক দশকের মধ্যে সবচেয়ে দুর্বল অবস্থায় রয়েছে, তাই এই মুহূর্তে হামলা চালালে দেশটির পারমাণবিক অবকাঠামো ধ্বংস করা সহজ হবে। সেই সঙ্গে ইরানের রেজিম চেঞ্জ বা শাসন ব্যবস্থার পরিবর্তন করারও সুযোগও তৈরি হতে পারে। ট্রাম্পের সামনে যেন একটি বিরল সুযোগ হাজির করা হয়েছিল, একটি যুদ্ধ যা ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস করবে এবং একই সঙ্গে ট্রাম্পকে ইতিহাসের একজন শ্রেষ্ঠ শাসকে পরিণত করবে। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে অপহরণের পর ইরানকে কাবু করার এমন সুযোগ ট্রাম্পের কাছে তখন বেশ লোভনীয় মনে হয়েছিল। ওয়াল স্ট্রিট জার্নাল লিখেছে, মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স তখন তুলনামূলকভাবে সতর্ক অবস্থান নিয়েছিলেন। তার যুক্তি ছিল, ইরানকে আলোচনার মাধ্যমে পারমাণবিক কর্মসূচি থেকে সরে আসতে বাধ্য করার চেষ্টা করা যেতে পারে। সেটি ব্যর্থ হলে তখন সামরিক অভিযানের পক্ষে যুক্তি আরো শক্তিশালী হবে। অর্থাৎ ভ্যান্সের কৌশল ছিল আগে কূটনীতি, পরে যুদ্ধ। কিন্তু শেষ পর্যন্ত ট্রাম্প সামরিক অভিযানের দিকেই ঝুঁকে পড়েন। ২৮ ফেব্রুয়ারি শুরু হলো যুদ্ধ। এরপর আর ফেরার পথ ছিল না। মার্কিন ও ইসরায়েলি বাহিনী ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনায় হামলা শুরু করে। ইরানের শীর্ষ নেতৃত্ব হামলার জবাব দিতে শুরু করে। ইরানিদের তাদের সরকার উৎখাতের আহ্বান জানান ট্রাম্প।
তখন মনে হচ্ছিল হয়তো কয়েক সপ্তাহের মধ্যেই যুদ্ধের পরিণতি দেখা যাবে, কিন্তু কয়েক সপ্তাহ পেরিয়ে মাস গড়ালো, তারপর 6 মাস। ইরান আত্মসমর্পণ করলো না। যে হরমুজ নিয়ে সতর্ক করেছিল CIA, সেটি হয়ে উঠল যুদ্ধের কেন্দ্র। ইরান প্রণালীটি বন্ধ করে দেওয়ায় বিশ্বে তেল ও গ্যাস সরবরাহে বড় ধরনের সংকট তৈরি হয়েছে। জ্বালানির দাম বেড়ে যায় বিশ্বজুড়ে। মধ্যপ্রাচ্যের দেশগুলো যুদ্ধ দ্রুত থামানোর জন্য ওয়াশিংটনের উপর চাপ দিতে শুরু করে। এরই মধ্যে হরমুজ প্রণালীতে মাইন পেতে রাখে ইরান। যে আশঙ্কার কথা যুদ্ধের আগে গোয়েন্দারা বলেছিলেন, সেটিই যেন ধীরে ধীরে যুদ্ধের বাস্তবতায় পরিণত হতে থাকে। যুদ্ধে এখন পর্যন্ত প্রায় 3000 ইরানি নিহত হয়েছেন। 18 মার্কিন সেনা, আহত হয়েছেন আরো 756 মার্কিন সেনা। ক্ষতিগ্রস্ত হয়েছে বহু মার্কিন সামরিক ঘাঁটি। কমেছে তেলের মজুদ, চাপ পড়েছে মার্কিন অস্ত্র ও গোলাবারুদের মজুতেও। সবচেয়ে বড় কথা, যুদ্ধের রাজনৈতিক মূল্য দিতে হচ্ছে ট্রাম্পকে। মার্কিন জনগণের মধ্যে যুদ্ধ নিয়ে অসন্তোষ বাড়ছে। রিপাবলিকান নেতারাও আশঙ্কা করছেন দীর্ঘস্থায়ী যুদ্ধ আগামী মধ্যবর্তী নির্বাচনে দলের জন্য ক্ষতির কারণ হতে পারে। সাবেক মার্কিন কর্মকর্তা ও জাতীয় নিরাপত্তা বিশেষজ্ঞ এরিক ব্রুয়ারের ভাষায়, এখন যা হচ্ছে সবই অনুমিত ছিল। স্পষ্ট রাজনৈতিক লক্ষ্য ছাড়াই যুদ্ধ শুরু করার যে পরিণতি, তা এখন হাড়ে হাড়ে টের পাওয়া যাচ্ছে। কূটনৈতিক ভুলের মাসুল দিচ্ছে যুক্তরাষ্ট্র। সবকিছুর মধ্যে একটি সরাসরি যোগসূত্র রয়েছে। জানা ছিল হরমুজ বন্ধ হওয়ার ঝুঁকি, জানা ছিল মার্কিন সেনাদের ওপর হামলার আশঙ্কা, জানা ছিল ইরানের আরো কট্টর হয়ে ওঠার সম্ভাবনা। তারপরও শুরু হয়েছিল যুদ্ধ শুরু করে দ্রুত বিজয় না আসায় ট্রাম্প এখন সামরিক হামলার পাশাপাশি অর্থনৈতিক চাপের দিকে ঝুঁকছেন। অপারেশন ইকোনমিক আউটকাস্ট এর মাধ্যমে ইরানের অর্থনীতিকে চাপে ফেলে সরকারকে নতি স্বীকারে বাধ্য করার চেষ্টা করছে যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউসের ভাষ্য, ইরানের সামরিক ও পারমাণবিক অবকাঠামোতে ব্যাপক ক্ষতি করা হয়েছে। হোয়াইট হাউসের মুখপাত্র অলিভিয়া ওয়েলস বলেছেন, ট্রাম্প কখনোই ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেবেন না, কিন্তু ইরানের অবস্থান বদলায়নি। 6 মাস আগে যে প্রশ্নটি ওভাল অফিসে উঠেছিল, তার উত্তর এখনো পুরোপুরি পাওয়া যায়নি। ইরান আত্মসমর্পণ করেনি। হরমুজ এখনো সংঘাতের অন্যতম কেন্দ্র। যুক্তরাষ্ট্রের সামরিক ও অর্থনৈতিক ব্যয় বাড়ছে, সেই সঙ্গে পাল্লা দিয়ে কমছে ট্রাম্পের জনপ্রিয়তা। সৌদি আরবের সাথে বেসামরিক পারমাণবিক শক্তি সংক্রান্ত একটি প্রস্তাবিত চুক্তি মার্কিন কংগ্রেসে পাঠিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে চুক্তিটি আনুষ্ঠানিকভাবে কার্যকর করার ক্ষেত্রে একটি কঠোর শর্ত জুড়ে দেওয়া হয়েছে। রিয়াদকে অবশ্যই ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে হবে। মঙ্গলবার মার্কিন প্রশাসনের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সকে এই তথ্য নিশ্চিত করেছেন। গত জুলাই মাসে ওয়াশিংটন ও রিয়াদের মধ্যে এই সমঝোতা অর্জিত হয়, যার অধীনে মার্কিন প্রতিষ্ঠানগুলো সৌদি আরবে বেসামরিক পারমাণবিক প্রযুক্তি রপ্তানির সুযোগ পাবে। যুক্তরাষ্ট্রের প্রশাসনিক প্রক্রিয়ার অংশ হিসেবে চুক্তিটি কংগ্রেসে পাঠানো হয়েছে, যেখানে এটি পর্যালোচনার জন্য 90 কার্যদিবস সময় থাকবে। এই সময়ের মধ্যে কংগ্রেস কোনো আনুষ্ঠানিক আপত্তি না তুললে চুক্তিটি স্বয়ংক্রিয়ভাবে কার্যকর হওয়ার যোগ্য হয়ে যাবে। মার্কিন প্রশাসনের ওই কর্মকর্তা এক বিবৃতিতে স্পষ্ট করেন যে প্রেসিডেন্টের অবস্থান অপরিবর্তিত রয়েছে। সৌদি আরব আব্রাহাম অ্যাকর্ডসে যোগ দিয়ে ইসরায়েলকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিলেই কেবল এই চুক্তি বাস্তবায়ন করা হবে। 2020 ও 2021 সালে ট্রাম্পের প্রথম মেয়াদে ওয়াশিংটনের মধ্যস্থতায় সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, মরক্কো ও সুদান ইসরায়েলের সাথে ঐতিহাসিক সম্পর্ক স্বাভাবিকরণ চুক্তি আব্রাহাম অ্যাকর্ডস স্বাক্ষর করেছিল। প্রস্তাবিত এই 30 বছর মেয়াদী পারমাণবিক চুক্তিতে AP-1000 মডেলের রিঅ্যাক্টর নির্মাণের কথা রয়েছে, যা $1 বিলিয়ন একটি মেগা প্রজেক্ট। তবে ডেমোক্র্যাট আইন প্রণেতা এবং পারমাণবিক অস্ত্র বিস্তার বিরোধী বিশেষজ্ঞরা চুক্তিটির বেশ কিছু দিক নিয়ে সমালোচনা প্রকাশ করেছেন। তাদের প্রধান ক্ষোভ হল চুক্তিতে সৌদি আরবের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বা পারমাণবিক বর্জ্য প্রক্রিয়াজাতকরণের উপর সরাসরি কোনো নিষেধাজ্ঞা রাখা হয়নি, যা পারমাণবিক অস্ত্র তৈরির সম্ভাব্য দুটি মূল পথ। অন্যদিকে ট্রাম্প প্রশাসনের দাবি, আইন অনুযায়ী প্রয়োজনীয় সকল পারমাণবিক নিরাপত্তা ব্যবস্থা চুক্তিতে রাখা হয়েছে। বিশ্লেষকদের একাংশ মনে করছেন, কংগ্রেসে এটি জমা দেওয়ার মাধ্যমে ট্রাম্প প্রশাসন এমন একটি পথ খুলে দিল যেখানে ইসরায়েলকে স্বীকৃতি কিংবা কঠোর ইউরেনিয়াম সমৃদ্ধকরণ নিষেধাজ্ঞা ছাড়াও কেবল রাজনৈতিক সমীকরণে চুক্তিটি একটি চূড়ান্ত রূপ পেয়ে যেতে পারে। সবাইকে শুভকামনা জানিয়ে আমি শারমিন রমাজ এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন।